Sir. 23, Yes, sir. 25, 25, 25, 26, Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Present, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Present, sir. 34, Yes, sir. 35, 35, আছে আচ্ছা নাসিরউদ্দিন আছে 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Present, please. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, 43, 43, 44, 45, 46, Yes, sir. 47, 47, 47, 48, Yes, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, 53, 54, Present, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60. Yes, sir. Roll 6. রোল কত? বুঝিনি, একটু চ্যাট করো শেষের ডিজিটটা চ্যাট করো, শুধু শেষের এক অক্ষর বা দুই অক্ষর। Sir, roll 25 present. রোল নম্বর 6 প্রেজেন্ট, ওকে। 25 প্রেজেন্ট, কই? Yes, sir. ওকে, 25 প্রেজেন্ট। আর কেউ? 6 দিয়েছি, 25 দিয়েছি, আর কেউ? 8 না, রোল নম্বর 8 তো দেওয়া হয়েছে আগে, 8 দেওয়া হয়েছে। চ্যাটে দুইটা আসে। কত? 35, 35, না 35 দেওয়া হয়েছে। আর কেউ থাকলে চ্যাট করবা, সে নিজে চ্যাট করবা। ওকে, আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট ক্লাস, অনেক কিছু বোঝার আছে। এটা ফিজিক্যালি নিলে খুব ভালো হতো, অনলাইনে ইফেক্টিভলি বোঝানো যায় না, ফিজিক্যালি যতটা সুন্দরভাবে বোঝানো যায়। এ নিয়ে আমরা চেষ্টা করব, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরাও ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আগের দিনে গ্যালভানিক ইফেক্ট পড়ানো হয়েছিল। আমি সবসময় একটা দুটা ব্যাক স্লাইড থেকে শুরু করি। গ্যালভানিক ইফেক্ট কি বলা হয়েছিল? যখন দুটা ডিসিমিলার মেটাল কানেক্ট করা হয় তখন তাদের ভিতরে একটা ডেল ই এক্সিস্ট করে, তৈরি হয়। এই ডেল ইটা কি করে, মানে ডিফারেন্স ইন ভোল্টেজ, ইলেকট্রন ফ্লো করে। ইলেকট্রন ফ্লো করা মানে একটা অ্যানোড হয়, একটা ক্যাথোড হয়। অ্যানোড কি হবে? মোর অ্যাক্টিভ যে মেটালটা থাকে সে অ্যানোড হয়, আর ক্যাথোড কি হয়? মোর নোবেল যে মেটালটা থাকে সে ক্যাথোড হয়। অ্যানোডের কি হয়? করেশনটা বেড়ে যায়, ইউজুয়ালি বেড়ে ইনক্রিজ, আর ক্যাথোডের করেশনটা কি হয়? ইউজুয়ালি ডিক্রিজ। এই বেড়ে যাওয়া বলতে তাহলে নিশ্চয়ই কোনো একটা অন্য আর একটা সিস্টেমের সাথে কম্প্যারিজন করা হচ্ছে, তার সাথে বেড়ে যায়, তার তুলনায় বেড়ে যায়। কোন সিস্টেম? যদি ওই অ্যাক্টিভ মেটালটা উইদাউট এনি কানেকশনে রাখা হতো, মানে ওই একই এনভায়রনমেন্টে তাকে একাকী ভাবে রাখা হতো, তখন তার যে করেশন হতো, যখন ওই অ্যাক্টিভ মেটালটাকে একটা নোবেল মেটালের সঙ্গে কানেক্ট করা হয়েছে, কাপলিং করা হয়েছে, তখন তার করেশন বেড়ে গেছে। আর এই নোবেল মেটালের করেশন কমে যায়, কার সঙ্গে তুলনা করে কমে যায়?
ওই নোবেল মেটালটাকে যদি একই এনভায়রনমেন্টে রাখা হতো তখন ইন্ডিভিজুয়ালি তার যে করেশন হতো সেই করেশন থেকে যখন কাপলিং করা হচ্ছে তখন তার করেশন কমে যায়, এটা বলা হয়েছিল। এবং এই এক্সাম্পলটা দেখানো হয়েছিল এই আনকাপলড অবস্থায় এই দুইটা কলাম আর কাপলড অবস্থায় এই দুইটা কলাম, এই জিঙ্ক এবং স্টিল। আর এদিকে ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্ট আছে। আমি যে চারটে এনভায়রনমেন্ট দেখানো হয়েছে, যে এনভায়রনমেন্টে যায় না কেন আনকাপলড অবস্থায় জিঙ্ক এবং স্টিলের ভিতরে অ্যানোড হচ্ছে রিলেটিভলি অ্যানোড হচ্ছে জিঙ্ক, রিলেটিভলি ক্যাথোড হচ্ছে স্টিল। আনকাপলড অবস্থায় জিঙ্কের যে করেশন হয়েছে প্রতিটা ক্ষেত্রে দেখো কাপলড অবস্থায় জিঙ্কের করেশন বেড়ে গেছে 0 থেকে মাইনাস এত, -0.17 থেকে -0.48, -0.15 থেকে -0.44, মানে বেড়ে যাচ্ছে, ওয়েট লস বেড়ে যাচ্ছে। -0.06 থেকে -0.013, সো ওয়েট লস বেড়ে যাচ্ছে। তার মানে যখন কাপলিং করা হচ্ছে তার করেশন বেড়ে যাচ্ছে। স্টিলটা ক্যাথোড অবস্থায় ইন্ডিভিজুয়ালি আনকাপলড যখন রাখা হয়েছিল তখন তার যে করেশন হয়েছিল দেখো তার করেশন কমে যাচ্ছে। ওয়েট এখানে সবগুলোতে ওয়েট লস দেখানো হয়েছে, ওইগুলোতে সবগুলোতে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, মানে রিভার্স হয়ে যাচ্ছে। সো -0.04 থেকে +0.02, মাইনাস এত থেকে মাইনাস প্লাস এত, -0.15 থেকে সরি হ্যাঁ -0.15 থেকে +0.01, -0.110 থেকে +0.02, তার সবগুলো ক্ষেত্রে ক্যাথোডের করেশন কমে গেছে। এইটা আরেকটা এক্সাম্পল বলি আমি, যে যেমন ধরো এখানে এই জায়গাটা বলা হচ্ছে -0.15, এখান থেকে কি হয়েছে বেড়ে যে হয়েছে কত +0.11। এইটা না হয়ে যদি এমন হতো -0.09, তাহলেও যে কনসেপ্টটা বলা হচ্ছে সেই কনসেপ্টটা ভ্যালিড থাকে না থাকে না? তোমাদের কাছে কোশ্চেন করছি। এই হ্যাঁ থাকে। কে বললে রোল নম্বর বা নাম বলো। This is a 13. 13, হ্যাঁ থাকে বলছো তাই তো? Yes, sir. ভ্যালিড থাকে, কারণ এখানে করেশন হয়ে ওয়েট লস হচ্ছে 15 আর এখানে করেশন হয়ে ওয়েট লস হচ্ছে 0.09, মানে কম করেশন হচ্ছে, দ্যাট ইজ করেশন কমে যাচ্ছে। সো এটাও ভ্যালিড থাকে, পজিটিভ হতে হবে এমন কোনো কথা নেই, এটা থেকে কম হলেই হলো। ঠিক আছে, এই পর্যন্তই লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। আজকে দেখো খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করবে, ইন্টারেস্টিং ও, যে বুঝতে পারবে তার কাছে ভালো লাগবে। এই যে দেখো যে কতগুলো একটা অ্যাসেম্বল বানানো হয়েছে কি দিয়ে, একটা কপার প্লেট আছে, কপার প্লেটের নিচে একটা অ্যালুমিনিয়াম প্লেট আছে এবং এই দুটোর ভিতরে একটা ছিদ্র আছে, ছিদ্রর ভিতর দিয়ে একটা বোল্ট ঢুকানো হয়েছে। সেই বোল্টটাকে আবার, এইটা হচ্ছে বোল্ট হেড, স্টিলের বোল্ট হেড, এবং বোল্ট হেডের এটাকে আবার নাট দিয়ে, স্টিলের নাট দিয়ে টাইট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে মেটাল হচ্ছে 3 ধরনের আমি বলবো, এবং 3 ধরনের মেটাল একটা আরেকটার সঙ্গে কানেক্টেড আছে। উপরে স্টিল, সেটা কানেক্টেড আছে কপারের সাথে, আবার কপার কানেক্টেড আছে অ্যালুমিনিয়ামের সাথে, আবার অ্যালুমিনিয়াম কানেক্টেড আছে এখানে স্টিলের সাথে। আমরা উপর থেকে যদি আসি, প্রথমে কি হচ্ছে, দুটো ডিসিমিলার মেটাল কানেক্ট হচ্ছে, কোন জায়গায়, এই জায়গায় কানেক্ট হচ্ছে, এই ইন্টারফেস বরাবর কানেক্ট হচ্ছে। একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে কপার। তাহলে কাপলিং হচ্ছে, 2 মেটাল করেশন হবে। তা 2 মেটাল করেশন আমাকে দেখতে হবে অ্যানোডকে আর ক্যাথোডকে। স্টিল মানে আয়রন ধরে নেবো, বাম সাইডে তোমার গ্যালভানিক সিরিজ দেওয়া, ইএমএফ সিরিজ দেওয়া আছে। এখানে কি স্টিল আর কপার, দেখো স্টিল মানে আয়রন, আয়রন কি, আয়রন হচ্ছে অ্যানোড, আর কপার কি, কপার হচ্ছে ক্যাথোড। তাহলে কি হবে, কার করেশন বেশি হবে, এই দুটোর ভিতরে আয়রনের করেশন বেশি হবে। দেখো অ্যানোডের, ঠিক আছে, অ্যানোডটাই আয়রন এখানে, স্টিলটাই হচ্ছে অ্যানোড। দেখো করেশনটা হয়েছে স্টিলের, হেভি করেশন। এই কপারেরও কিছু করেশন হতে পারে, মানে কন্ট্রাস্টটা ভালোভাবে বোঝানোর জন্য এখানে কপারের কোনো করেশন দেখানো হয়নি, অলমোস্ট 0 করেশন, একটু হলেও হতে পারে, এবং যদি হয়ও সেটা ডেফিনেটলি ওই স্টিলের করেশন থেকে কম করেশন হবে। তো এখানে ভালোভাবে আমরা যাতে বুঝতে পারি সেই জন্য কপারের অলমোস্ট কোনো করেশন দেখানো হয়নি, করেশনটা হয়েছে শুধু স্টিল প্লেটে, কারণ এখানে 2 মেটাল করেশন এবং অ্যানোড হচ্ছে স্টিল, অর্থাৎ স্টিলের করেশন এনহান্সড।
যদি এই কপারের সাথে কানেক্টেড না থাকতে হইতো একই এনভায়রনমেন্টে এই স্টিলে যে পরিমাণ করেশন দেখানো হয়েছে এই পরিমাণ করেশন কি হতো না কম হতো? স্যার কম হতো। আরো কম হতো। সো কাপলিং হওয়ার কারণে অ্যানোডের করেশন বেড়ে গেছে। এবার আমি পরের দুইটাতে আছি। পরের দুইটা হচ্ছে কি কপার আর অ্যালুমিনিয়াম। কপার কোথায়? অ্যালুমিনিয়াম কপার অনেক উপরে, অ্যালুমিনিয়াম আরো অনেক নিচে। সো ওই দুটোর ভিতরে কপার ক্যাথোড, অ্যালুমিনিয়াম অ্যানোড। দেখো কপারের ক্যাথোড হওয়ার কারণে কপারের কোনো করেশন হয়নি, অ্যালুমিনিয়ামের করেশন হয়েছে, কোনায় কোনায় করেশন হচ্ছে। সো অ্যানোড এটা এর করেশন অনেক বেশি হচ্ছে। সো আবার এই নিচের দুইটা দেখি, নিচের দুইটা কি অ্যালুমিনিয়াম আর স্টিল। হ্যাঁ, অ্যালুমিনিয়াম আর স্টিলের ভিতরে কোথায়? অ্যালুমিনিয়াম এই আর স্টিল এই, আয়রন। এই দুটোর ভিতরে অ্যানোড কে? এই দুটোর ভিতরে অ্যানোড হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল হচ্ছে ক্যাথোড। দেখো অ্যালুমিনিয়াম আর স্টিল করেশন কোথায় হচ্ছে? অ্যালুমিনিয়ামের উপরের সাইডে দেখো করেশন হচ্ছে, অ্যালুমিনিয়ামের করেশন হচ্ছে, স্টিলের অলমোস্ট করেশন নেই। যেখানে কপারের সঙ্গে যখন স্টিল কানেক্ট করা হচ্ছে তখন পুরো করেশন হচ্ছে স্টিলের, আবার যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে স্টিলের কানেকশন হচ্ছে তখন করেশনটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, কারণ অ্যালুমিনিয়ামটা স্টিল থেকে মোর অ্যানোডিক পজিশনে আছে। সো এটা থেকে আমরা টু মেটাল করেশন আর গ্যালভানিক করেশনটা খুব ভালো করে বুঝতে পারি। গ্যালভানিক করেশনের এক্সাম্পল যেটা আমরা এভরিডে লাইফে ইউজ করি, একটা হচ্ছে ড্রাই সেল ব্যাটারি। হ্যাঁ, কারণ সেখানে দুই ধরনের দুটা মেটাল আছে, একটা কার্বন আর একটা জিঙ্ক। কার্বন ইলেকট্রোড ইজ ক্যাথোড আর জিঙ্ক ইলেকট্রোড ইজ অ্যানোড অ্যান্ড ইট করোডস, এবং জিঙ্ক এই জন্যই ক্ষয় হয়ে যায়। সেই প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে কেউ প্রশ্ন করতে পারে কার্বন কেন ক্ষয় হচ্ছে না, কার্বনে কেন অক্সিডেশন হচ্ছে না, জিঙ্কে কেন হচ্ছে, এটা বুঝতে গেলে হবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কেন করেশন হয় অথবা জিঙ্কে কেন অক্সিডেশন হয় আর কার্বন কেন ক্যাথোড হয় বা রিডাকশন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা অ্যানোড হবে, কোনটা ক্যাথোড হবে, কোনটাতে অক্সিডেশন হবে, কোনটাতে রিডাকশন হবে, কোনটাতে করেশন বেশি হবে, কোনটাতে করেশন কম হবে, ইত্যাদি আমরা এখন আমাদের কাছে অনেকটা ক্লিয়ার। এনভায়রনমেন্টাল ইফেক্টস অন গ্যালভানিক করেশন। হ্যাঁ, এনভায়রনমেন্ট গ্যালভানিক করেশনের উপর ইফেক্ট করে। এটা আমরা আজকে শুরুতে যে সেকেন্ড স্লাইড যেটা দেখালাম অথবা লাস্ট ক্লাসের লাস্ট স্লাইড যেটা দেখিয়েছিলাম, কি একটা টেবিল দেখিয়েছিলাম, সেখানে কি কি ছিল? আনকাপলড অবস্থায় জিঙ্ক আর স্টিল ছিল, আর কাপলড অবস্থায় জিঙ্ক আর স্টিল ছিল। তাহলে আমরা চারটা এনভায়রনমেন্ট দেখেছিলাম, একটু রিকল করার চেষ্টা করো। আজকেও আমি দেখিয়েছি শুরুতে চারটা এনভায়রনমেন্ট ছিল। চারটা এনভায়রনমেন্টেই কি জিঙ্ক আর স্টিলের করেশন রেট একই ছিল আনকাপলড অবস্থায় অথবা কাপলড অবস্থায়, না ভিন্ন ভিন্ন ছিল? এনিবডি রিকল করতে পারছে কোন স্লাইডটার কথা বলছি আমি? ভিন্ন ছিল স্যার। এই স্লাইডটার কথা বলছি। হ্যাঁ, দুটা মেটাল জিঙ্ক এবং স্টিল, দুটা মেটাল জিঙ্ক এবং স্টিল, এটা আনকাপলড, এটা কাপলড। এনভায়রনমেন্ট চারটা, চার এনভায়রনমেন্টে জিঙ্কের করেশন আনকাপলড অবস্থায় 4 রকম, স্টিলের করেশন 4 রকম, কাপলড অবস্থায় 4 রকম, স্টিলের অবস্থায় 4 রকম। কনসেপ্টটা কি হয়েছে? আনকাপলড অবস্থায় জিঙ্কের যে করেশন হয়েছে, কাপলড অবস্থায় জিঙ্কের করেশন বেড়ে গেছে। আনকাপলড অবস্থায় জিঙ্কের যা স্টিলের যে করেশন হয়েছে, কাপলড অবস্থায় স্টিলের করেশন কমে গেছে। এখন এই বেড়ে যাওয়াটা 0.05 মোল ম্যাগনেসিয়াম সালফেট যখন এনভায়রনমেন্ট নেওয়া হচ্ছে, জিঙ্কের করেশন কতটুকু বেড়েছে? বেড়েছে অল্প একটু, একেবারে নো করেশন থেকে বা 0 করেশন থেকে 0.05 এসছে। কিন্তু যখন দেখো এই যে 0.05 মোল সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, তখন -0.15 থেকে -0.44, এই বৃদ্ধিটা অনেক বেশি আছে। সো এই বৃদ্ধিটা একই ম্যাটেরিয়াল আছে জিঙ্ক আর স্টিল, এই বৃদ্ধিটা বেশির পিছনে কারণ কি? এই এনভায়রনমেন্ট কারণ। সো এনভায়রনমেন্ট কি করবে? টু মেটাল করেশনকে ইন্টারফেয়ার করে, তাকে এফেক্ট করে, সেই কথাটা এখানে বলা আছে। নেচার এন্ড অ্যাগ্রেসিভনেস। সো তার নেচারটা কেমন এনভায়রনমেন্টের, এবং তার টেন্ডেন্সি টু করোড দ্য মেটাল এটা কেমন, তার অ্যাগ্রেসিভনেস খাই টেন্ডেন্সিটা কেমন, এটা
influence the extent of galvanic corrosion. গ্যালভানিক করশনের এক্সটেন্টকে মানে কি পরিমাণে বৃদ্ধি হবে ইত্যাদি সেটাকে ইনফ্লুয়েন্স করে। এবং সামটাইমস পটেনশিয়াল রিভার্সেস ফর এ গিভেন কাপল ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, পটেনশিয়াল রিভার্সেস, ওই যে পোলারিটি চেঞ্জেস। হ্যাঁ, এটার একটা এক্সাম্পল আগে একদিন বলেছি, সেটা কি মনে আছে তোমাদের? পোলারিটি চেঞ্জেস সামটাইমস, কেউ কি বলতে পারবে? মনে আছে? শুরুতে একটা মেটাল অ্যানোড থাকে, অন্য মেটাল ক্যাথোড থাকে, কিছুক্ষণ পরে ক্যাথোড মেটালটা অ্যানোড হয়ে যায়, অ্যানোড মেটালটা ক্যাথোড হয়ে যায়। কিসে? এবং কন্ডিশনটা স্যার ক্রোমিয়ামেরটা ওই যে স্যার প্যাসিভিটি কমে যায় সেটা। 18 মলিবডেনিয়াম। হ্যাঁ, আর একটা তার আগে আরেকটা বলেছিলাম, স্যার আয়রনের ক্ষয়। আয়রন আর কার সাথে? দুটো মেটাল। ক্রোমিয়াম স্যার প্যাসিভিটি কমে যায়। পারলাইট আর ফেরাটাইম। টিন আর স্টিল বলা হয়েছিল যে ওই যে বেভারেজ ক্যানে টিন যখন ফুড ইনগ্রেডিয়েন্টের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে টিনের কনসেন্ট্রেশন কমে যায়, তখন প্রথমে টিন থাকে ক্যাথোড, কনসেন্ট্রেশন যখন কমে যায় তখন কি হয়ে যায়, ওটা একটা কন্ডিশনে যে কমতে 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 একটা কন্ডিশনে যে কি হয়ে যায়, টিনটা অ্যানোড হয়ে যায়। এবং সেই কন্ডিশনটা আমরা বের করেছিলাম। সেটা বলছে সামটাইমস পটেনশিয়াল রিভার্সেস ফর এ গিভেন কাপল ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আর একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে কি জিঙ্ক স্টিল। হ্যাঁ, আমরা ঢেউ টেনে যেমন করি, হ্যাঁ, আমাদের দেশে অলরেডি শুরু হয়ে গেছে। আগে আমরা ডোমেস্টিক পারপাজে যে পানির পাইপলাইন ইউজ করতাম, সেটা শুধু মাইল্ড স্টিলের থাকতো। এখন দেখবা ডোমেস্টিক পাইপলাইন এখন তো সব কনসিল করে দেওয়া হয়, দেয়ালের ভিতর দিয়ে থাকে। সেগুলো শুধু মাইল্ড স্টিল থাকে না, গ্যালভানাইজ মাইল্ড স্টিল থাকে। হ্যাঁ, যখন ওই পাইপটা কিনে নিয়ে আসে স্যানিটারি মিস্ত্রি, দেখবা উপরের কালারটা একদম সাদাটা কি জিঙ্কের কোটিং দেওয়া আছে, গ্যালভানাইজ করা হয়। তা বিদেশে যেখানে ঠান্ডা প্রধান দেশ যেগুলো, বিশেষ করে কানাডা, ইভেন জাপানেও আমি দেখেছি, তা সেখানে ওই পাইপলাইনের ভিতর দিয়ে অলওয়েজ গরম পানি ফ্লো করতে হয়, কারণ ঠান্ডার সময় কানাডায় তো -35°C টেম্পারেচার থাকে। ওই নর্মাল ট্যাপের পানি হাত দেওয়া যাবে না, হাত কেটে নিয়ে চলে যাবে মনে হচ্ছে এরকম। ওখানে গরম পানি ফ্লো করা হয় 180°F এরকম। সাম ডোমেস্টিক ওয়াটার্স এট টেম্পারেচার ওভার 180°F গরম পানি ফ্লো করা হয়। তা কি হলো, একটা পাইপলাইন থাকে, মানে যার ভিতর দিয়ে পানি ফ্লো করছে, পাইপলাইনটা কি, এই হচ্ছে পাইপলাইন, তার ভিতর দিয়ে পানি ফ্লো করছে। এই পাইপলাইনের ভিতরে এবং বাহিরে কি কিসের কোটিং আছে? জিঙ্কের কোটিং আছে। সো ভিতরে জিঙ্কের কোটিং, বাহিরেও জিঙ্কের কোটিং। মাঝখানে লাইনটাকে আমি সেই স্টিল পাইপলাইন বোঝালাম, আর উপরে এটা হচ্ছে জিঙ্ক, নিচেও এটা হচ্ছে জিঙ্ক। স্টিল আর মাঝখানেটা যদি স্টিল হয়, এই যে মাঝখানের এই লাইনটা স্টিল মানে আয়রন, তাহলে জিঙ্ক আর আয়রন এই কাপলিং হচ্ছে, কারণ ওই কোটিংটা এই আয়রনের গায়ে লেগে আছে। তাহলে কাপলিং হলে এই দুটো সাপেক্ষে কে অ্যানোড হবে? একটা সাপেক্ষে আর একটা অ্যানোড কে? এই ডান সাইডে তোমার ইএমএফ সিরিজ দেওয়া আছে, দেখো। হ্যাঁ, ইএমএফ সিরিজ আছে, এটা লেখা নেই ক্যাথোডিক প্রোটেকশন, অ্যানোডিক কোনটা ক্যাথোডিক কোনটা, কিন্তু দেখেই কিন্তু বোঝা যায় উপরের দিকে গোল্ড আছে, নিচের দিকে সোডিয়াম পটাশিয়াম আছে। তাহলে আয়রন আর জিঙ্ক, কে অ্যানোড আর কে ক্যাথোড? জিঙ্ক অ্যানোড হবে, রাইট, আয়রন ক্যাথোড। আয়রন ক্যাথোড হবে, জিঙ্ক অ্যানোড। স্যার জিঙ্ক অ্যানোড। রাইট, জিঙ্ক হচ্ছে অ্যানোড আর আয়রন হচ্ছে ক্যাথোড। আর জিঙ্ক তো কভার করে রেখেছে আয়রনকে, তাই না? ওই যে বেভারেজ ক্যানের মতো। তা ওই গরম পানি যখন যায়, হ্যাঁ, টেম্পারেচার ইউজুয়ালি হায়ার টেম্পারেচারে করোশন বেশি হয়। তা জিঙ্ক গরম পানি যখন এর ভিতর দিয়ে যাচ্ছে, কত 108°F, 180°F এর উপরে, এই টেম্পারেচারে যখন পানি যেখান দিয়ে যাচ্ছে, তখন কি হয়, জিঙ্ক যেহেতু জিঙ্ক কি অনেক বেশি অ্যানোডিক, একদম অ্যানোডের নিচের দিকে আছে, তাহলে জিঙ্ক ক্ষয় হতে থাকে। জিঙ্ক ক্ষয় হয়ে কি হচ্ছে, সাম জিঙ্ক অক্সাইড বা অন্য কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে। হ্যাঁ,
যেটা তৈরি হচ্ছে এটা এই নিচের এটা আর জিঙ্ক থাকছে না, তখন জিঙ্ক ZnX ও Y ধরে নিলাম, অথবা অন্য কোনো কমপ্লেক্স হতে পারে, এই হয়ে যাচ্ছে। তখন হয় কি, তখন কাপলিংটা যখনই এই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে, এই প্রোডাক্টটা হয়ে গেলে তখন কাপলিংটা আয়রন আর জিঙ্কের ভিতরে থাকছে না, তখন কাপলিং হচ্ছে এই জিঙ্ক অক্সাইড আর আয়রনের ভিতরে। এবং এরকম হয় যেখানে যে কমপ্লেক্সটা হয় সেই কমপ্লেক্সটা তখন ক্যাথোড হয়ে যায়, আর আয়রনটা এই ক্যাথোডের সাপেক্ষে তখন অ্যানোড হয়ে যায়। অ্যানোড বোঝা গেছে? ফলে রিভার্স হয়ে যেতে পারে, কারণ কিছু সময় পরে প্রোডাক্টটা আর জিঙ্ক থাকে না, জিঙ্ক অক্সাইড হয়ে যায়। তারপরে হচ্ছে সাম ডোমেস্টিক ওয়াটার্স, ওই শীত প্রধান দেশে at temperature over 180 degree Fahrenheit the couple reverses, couple মানে polarity changes, and it still becomes anodic, still আয়রনটা অ্যানোড হয়ে যায়। করেশন প্রোডাক্টস আর জিঙ্কের উপরে যে করেশন প্রোডাক্টটা জমা হলো সেটা তখন তাকে আর জিঙ্ক থাকতে দিচ্ছে না, জিঙ্ক অক্সাইড অথবা জিঙ্ক কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে। ওই করেশন প্রোডাক্ট অন জিঙ্ক make it act as a noble to steel, স্টিলের সাপেক্ষে নোবেল হয়ে যাচ্ছে, নোবেল মানে ক্যাথোড হয়ে যাচ্ছে, সো পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমি বলেছিলাম যে করেশন হতে গেলে 4টা কম্পোনেন্ট দরকার, একটা কমপ্লিট সেল দরকার, and a complete cell consists of 4 components. সেই 4 components এর ভিতরে একটা কম্পোনেন্ট যদি অনুপস্থিত থাকে তাহলে করেশন হবে না। একটা কম্পোনেন্ট ছিল হচ্ছে অ্যাকুয়াস ইলেক্ট্রোলাইট। আমাদের নর্মাল অ্যাটমসফিয়ার সেটা কি অ্যাকুয়াস ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে না, করে না? স্যার করে। নর্মাল অ্যাটমসফিয়ার অ্যাকুয়াস ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করে, এবং সেখানে কি আছে, নর্মাল অ্যাটমসফিয়ার না হয়ে যদি ড্রাই অ্যাটমসফিয়ার হয় তখন আর করবে না। এটা অ্যাকুয়াস ইলেক্ট্রোলাইট, এই অ্যাকুয়াস একটা কথা আছে, অ্যাকুয়াস মানে হচ্ছে আর্দ্র। সো ওই অ্যাটমসফিয়ারে আমার কি আছে, ময়েশ্চার আছে। সো ড্রাই এনভায়রনমেন্ট যেটা আমি বলেছিলাম, আমরা ল্যাবরেটরিতে আমরা ডিহিউমিডিফায়ার ইউজ করি। ডিহিউমিডিফায়ারের কাজ কি, এই ময়েশ্চারটাকে কমিয়ে দেওয়া ঘরের ভিতরে, সো এনভায়রনমেন্টটাকে ড্রাই করে দেওয়া। হ্যাঁ, একদম জিরো করতে পারলে ওর ভিতরে কোনো করেশন হবেই না, আর একদম জিরো করতে না পারলে কি হবে, ময়েশ্চার কমে আসা মানে অ্যাকুয়াসের কন্টেন্ট কমে গেল, সো করেশন কম হবে। তাহলে হচ্ছে corrosion severity depends largely on the amount of moisture present, moisture কি পরিমাণ প্রেজেন্ট আছে। সো এখান থেকে আমরা ডিহিউমিডিফায়ারের অ্যাক্টিভিটিটা বুঝতে পারি। হ্যাঁ, আমাদের বাসার এনভায়রনমেন্টে বা অফিসের এনভায়রনমেন্টে আমি দামি ইনস্ট্রুমেন্টটাকে দিলে তাড়াতাড়ি সেটা ক্ষয় হয়ে যাবে, কিন্তু যখন ল্যাবে রেখেছি এবং ডিহিউমিডিফায়ার রেখেছি তখন তার ভিতরে ময়েশ্চারের পরিমাণটা কম, সো corrosion অনেক ধীরে ধীরে হয়। Corrosion is greater near seashore than in dry rural atmosphere. Seashore, সমুদ্রের তীরে আর কি, হ্যাঁ, আমরা সেখানে জানি কি সেখানে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে, আর শহরের ড্রাই এনভায়রনমেন্টটা কিছুটা ড্রাই থাকে, রুরাল অ্যাটমসফিয়ার, এখানে ময়েশ্চার কি থাকে, কম থাকে। সো corrosion কোন জায়গায় বেশি হয়, সিশোরের জায়গায় বেশি হয়, কারণ সেখানে moisture বেশি থাকে। Corrosion is greater near seashore than in dry rural atmosphere. এবং তাহলে কনসেপ্টটা কি, যদি আমরা এমন একটা আইডিয়াল কন্ডিশন তৈরি করতে, অনেক দামি যন্ত্র যদি তৈরি করতে হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অনেক দামি কিছু আছে যে সেখানে corrosion হবে যাবে না, সেখানে আমরা এমন ডিহিউমিডিফায়ার, এমন সফিস্টিকেটেড এবং এমন দামি ডিহিউমিডিফায়ার ইউজ করব যে ওই এনভায়রনমেন্টে সে ময়েশ্চারটাকে একদম জিরো করে ফেলবে। Doesn't occur when metals are completely dry, completely dry, no moisture, zero moisture. So completely dry মানে কি, no electrolyte, কোনো electrolyte নাই to carry the current carry করার জন্য কোনো electrolyte নাই। কারেন্ট ক্যারি করে কে, ওই যে আমি যে সেল দেখানো হয়েছিল ক্যাথোড আর অ্যানোডের ভিতরে, এটা ক্যাথোড, এটা অ্যানোড। সো কি হবে, উপরে একটা এক্সটার্নাল সার্কিট থাকে, আর এখান দিয়ে আয়ন চলে যায়। হ্যাঁ, আর এখান দিয়েও কানেকশন থাকে। সো এখান থেকে আয়ন আসে, এবং এখানে যদি পানি থাকে
সো পানিটা ভেঙে যায়, হাইড্রোজেন আর OH। সো এইটাকে যদি আমি অ্যানোড ধরে নেই, তাহলে ইলেকট্রন এখান দিয়ে আসে, এখানে নামে, ইলেকট্রন এখানে আসে, ইলেকট্রন এসে এখানে হাইড্রোজেনকেও অ্যাটাক করে। আবার এইখানে যেটা আছে ক্যাথোড হিসেবে যেটা আছে এম মেটাল, হ্যাঁ, এম প্লাস হয়ে যায়, সো এম প্লাস কেও সে অ্যাটাক করে। সো তার মানে কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, কারেন্ট ফ্লো হবে ক্লকওয়াইজ। সো কারেন্ট ফ্লো করার জন্য নিচে এই জায়গায় কি দরকার, এই যে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট দরকার, এই যে হাইড্রোজেন এম প্লাস। আদারওয়াইজ যদি এইখানে এই জায়গাটা যদি আমি ড্রাই রাখি, তাহলে উপরে যা দেয় অ্যানোড ক্যাথোড টু মেটাল দিলাম, দুইটা মেটাল দিলাম, ভিন্ন ভিন্ন দুটো মেটাল দিলাম, একটা কপার দিলাম আর একটা জিঙ্ক দিলাম, এবং উপরে কানেক্ট করলাম, কিন্তু এই জায়গাটাকে পুরো ড্রাই রাখলাম, এই জায়গাটাকে ড্রাই রাখা মানে হচ্ছে কি অ্যাকুয়াস ইলেকট্রোলাইট নাই, তাহলে কি হবে, করশন একদম কি হয়ে যাবে, টু হাই, হবে না। জিরো। কম হবে। হ্যাঁ, করশন হবে আর হবে না, একদম হবে না। কারণ এই উপরের ইলেকট্রন ফ্লো করবে তারের ভিতর দিয়ে, ঠিক আছে, ওই ইলেকট্রন কে ফ্লো করতে হলে নিচে আবার আয়নিক মুভমেন্ট দরকার, আয়নিক মুভমেন্টের জন্য এই জায়গায় অ্যাকুয়াস ইলেকট্রোলাইট দরকার। সো যদি একদম ড্রাই করতে পারি, কমপ্লিটলি ড্রাই, সো নিচে কোনো ইলেকট্রোলাইট নাই টু ক্যারি দ্য কারেন্ট ফ্লো করার জন্য, সো করশন মোটেও হবে না। এরিয়া এফেক্টস অন গ্যালভানিক করশন খুব ইন্টারেস্টিং জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস। এখানে দেখো যে আমি কপার আর স্টিল এই দুটোর ভিতরে ক্যাথোড কে আর অ্যানোড কে, কপার আর স্টিল। সো স্টিল অ্যানোড আর কপার ক্যাথোড। ক্যাথোড, Steel anode, Copper copper cathode. cathode. হ্যাঁ, আর স্টিল Copper cathode. আয়রন Anode. অ্যানোড, ঠিক আছে। আমি তিনটা সিচুয়েশন 1, সিচুয়েশন 1 এ কি করলাম, যে আমি এরিয়া হচ্ছে 1 এরিয়া, আরবিট এরিয়া 1 ইঞ্চ স্কয়ার হতে পারে, 1 ফিট স্কয়ার হতে পারে। এই কপার এর সাথে আয়রন কানেক্ট করলাম, তাহলে কি হবে, কার করশন হবে, অ্যানোড হিসেবে কে কাজ করবে, আয়রন কাজ করবে, তাই না। আয়রন কাজ করে কি হবে, আয়রন অক্সিডেশন হবে Fe, ডি যদি ধরলাম, যোগ দুটো ইলেকট্রন ছাড়বে, এই দুটো ইলেকট্রন কোন দিকে আসবে, এই দিকে আসবে, তাই না, তাই তো। আর কপারের এখানে কি হবে, এখানে অ্যাকুয়াস ইলেকট্রোলাইট যদি থাকে, সেই অ্যাকুয়াস ইলেকট্রোলাইটও কাজ করবে, আর যদি না থাকে বিভিন্ন ভাবে আমি কপারের রিঅ্যাকশন দেখাই। কপারের রিঅ্যাকশনটা কি হবে, কপারের দুইটা আয়ন ওই দুইটা ইলেকট্রনকে নিয়ে কপার হবে। সো এখানে অক্সিডেশন হলো, এখানে রিডাকশন হলো। কেন এটা ক্যাথোড আমরা বুঝে পেলাম, তাই তো। আমরা করশন হওয়ার পরে, আমরা যখন হচ্ছে বা হওয়ার পরে ওই করোডেড কোন সাবস্ট্রেট ধরলে আমরা কি শক খাই, ইলেকট্রিক শক খাই না, খাই না। কোন রকম একটা করোডেড প্রোডাক্ট আমরা হাত দিয়ে ধরলে কোনো ইলেকট্রিক শক খাই না। কেন খাই না এই কারণে, দেখো যে দুটো অক্সিডেশনের যে দুটো কারণে যে দুটো ইলেকট্রন তৈরি হলো, রিডাকশনের কারণে সেই দুটো ইলেকট্রন আবার অ্যাবজর্ব হয়ে গেল। সো net evolution of electron is key, 0 or something else. Net evolution of electron তৈরি হয়, creation of electron is key. So 0. তাই তো, 0। সেই জন্য আমরা শক খাই না, কোনো করোডেড প্রোডাক্ট আমরা যদি ধরি, আমরা শক খাই না, কারণ ইলেকট্রন তৈরি হয় না সেখানে, আবার ওগুলো তৈরি হয় কিন্তু সেটা আবার অ্যাবজর্ব হয়ে যায়। তো আলটিমেটলি নেট তৈরি হয়। 2 নম্বর সিচুয়েশনে একই ঘটনা ঘটানো হলো, এখানে কপারের এরিয়াটাকে বাড়িয়ে দেওয়া হলো, কপারের এরিয়াটাকে মনে করো 2 করে দেওয়া হলো, 2। আর আয়রনের এরিয়াটাকে ওই একই রাখা হলো, 1 রাখা হলো।
এক রাখলাম। সো আবার তাদেরকে টু মেটাল গ্যালভানিক কাপলিং করা হবে, তাহলে একই ঘটনা ঘটবে, তাই না? হ্যাঁ। সো এখানে কি হবে, এখানে কপারে কি হবে, কপার দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করবে, কপার 2+ দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করবে, পরে কপার নিউট্রাল হবে। ওই দুটো ইলেকট্রন কোথা থেকে আসবে, ওই দুইটা ইলেকট্রন আয়রন থেকে আসবে। সো আয়রন থেকে আসতে গেলে আয়রন অক্সিডেশন হবে, আয়রন আয়রন +2+ যোগ 2 ইলেকট্রন, তাই তো? সো এখানে দুটো ইলেকট্রন বের হয়ে আসলো, এখানে দুটো ইলেকট্রন অ্যাবজর্ব হলো। তাহলে এখানে কপারের কি করেছি, আমি এরিয়া বাড়িয়ে দিয়েছি। এবার উল্টাটা করি, কেস 3 কপারের এরিয়াটা 0.5 করে দিলাম, 0.5 করে দিলাম। আর আয়রনটা সব ক্ষেত্রেই 1 রাখছি, এখানে 1 রাখলাম, এখানে 1 রাখলাম, এখানে 0.5 করলাম। ঘটনা এখানে ওই একই রকম ঘটবে, এখানেও সেই কি হবে, ইলেকট্রন আসবে। হ্যাঁ, এখানেও আমি আর লিখছি না এখানে। হ্যাঁ, সো কি হলো, আচ্ছা লিখেই ফেলি, আয়রন অক্সিডেশন হয়ে আয়রন প্লাস যোগ দুটো ইলেকট্রন, আর এখানে কপার কি হলো, ওই দুটো ইলেকট্রন আবার অ্যাবজর্ব করে ফেললো, করে নিউট্রাল কপার হলো। 3 জায়গায় একই ঘটনা ঘটেছে। এখন দেখো, ওই যে একদিন বলছিলাম চাইনার টোটাল পপুলেশন বাংলাদেশের থেকে অনেক বেশি, বাট পপুলেশন ডেনসিটি বাংলাদেশে অনেক বেশি, তাই না? তাই তো? একটু রেসপন্স করো, কেউ একটু রেসপন্স করো। Yes, sir. তাহলে এইবারে দেখো, এই 3টা ক্ষেত্রে আমি বলেছি যে করেশনের সবসময় নাম্বার অফ ইলেকট্রন ইভলিউশন ইকুয়ালস নাম্বার অফ ইলেকট্রন অ্যাবজর্পশন, হতেই হবে। যদি না হতো, যদি সারপ্লাস কিছু ইলেকট্রন থেকে যেত, তাহলে ওটা ধরলে আমরা সব খেতাম, আমরা সব খাই না। তাহলে এখানে প্রতি ক্ষেত্রেই আমি দেখেছি দুটো করে ইলেকট্রন ইভলভ হচ্ছে অক্সিডেশনের মাধ্যমে, আর দুটো করে ইলেকট্রন অ্যাবজর্ব হচ্ছে রিডাকশনের মাধ্যমে। এই জায়গাটায় আসো, 3 নম্বর কেসে আসো, না 3 নম্বর কেস না, 2 নম্বর কেসে আসো। দেখো 2 নম্বর কেসে এই তোমার কি হচ্ছে, এই যে যেহেতু এটা বড়, ক্যাথোডের সাইজটা বড়, হ্যাঁ, এটা পসিবিলিটি আছে না যে আমি যেমন খুব সিম্পল ওয়েতে সব 2 করে লিখলাম, এটার পসিবিলিটি আছে না যে এরকম একটা আছে না যে এখানে এরকম হবে ঘটনাটা, দুটো কপার আয়ন আর 4টা ইলেকট্রন নিয়ে সে দুটো নিউট্রাল কপার হবে, এরকম পসিবিলিটি আছে কি নেই, তোমরা এগ্রি করো? কপারের এরিয়াটা অনেক বড়, এরিয়াটা অনেক বড় হলে কি হবে, তার টেন্ডেন্সি এরকম কি হয়ে যাবে, যে সে যেমন এক এরিয়াতে যদি একটা কপার আয়ন দুটো ইলেকট্রন নিয়ে একটা নিউট্রাল হয়, তাহলে 2 এরিয়াতে কি হবে, সো দুইটা আমরা বলতে পারি একই কনসেপ্টে, 2টা কপার আয়ন এখানে 4টে ইলেকট্রন দিয়ে 2টা কপার নিউট্রাল হবে, বলতে পারি না? ম্যাথমেটিক্স তাই বলে না? হ্যাঁ, তাহলে এই যদি হতে হয়, তাহলে এখানে এই যে 4টে ইলেকট্রন তাহলে কোথা থেকে আসবে, 4টে ইলেকট্রন ডেফিনেটলি বাম সাইড এই ডান সাইড থেকে আসতে হবে, তাই না? তাহলে এবার আমার মিলাও 4টা, তাহলে মিলাতে গেলে তাহলে কি হচ্ছে, এখানে 2টা আয়রন মিলে 2টা আয়রন 4টে ইলেকট্রন হচ্ছে, তাই না? তাহলে করেশনটা কোন জায়গায় হচ্ছে, করেশনটা সবসময় ডান সাইডে হচ্ছে, আয়রনের উপর হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই যে এই কেস নম্বর 2তে 4টে ইলেকট্রন হবে করেশন, 4টে ইলেকট্রন বেরোতে হবে। তার মানে কেস 1 থেকে কেস 2 এর করেশন রেটটা কি হবে, বেড়ে গেল না কমে গেল? বেশি হবে। সো এই ক্ষেত্রে বেশি, হ্যাঁ। সো করেশন CO ডাবল আর, এই ক্ষেত্রে করেশন রেটটা বেশি। এবার 3 এর ক্ষেত্রে তো চিন্তা করো, একের সঙ্গে কম্পারিজন করে 2 এর ডবল হলো, তাহলে একের সঙ্গে কম্পারিজন করে 3 কি হবে, অর্ধেক হবে, কারণ তার ক্যাথোডের এরিয়া কমিয়ে দিয়েছি, সো অর্ধেক হবে। হ্যাঁ, সো এখানে একটা ইলেকট্রন হবে, একটা ইলেকট্রন বেরিয়ে আসতে গেলে এখানে অর্ধেক হবে, সো এখানে একটা ইলেকট্রন হবে, তাই না ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে কি হলো, এখানকার করেশনটা কি হয়ে গেল, আয়রনের করেশনটা
বলো কমে কমে গেল গেল। কমে গেল। কমে গেছে। তাহলে আমি 1-এর সঙ্গে 2 এবং 3-এর যদি কম্পেয়ার করি, 2-এ কি হচ্ছে অ্যানোড যেটা আয়রনের কারেকশন বেড়ে যায়, আর 3-এ আয়রনের কারেকশন কমে যায়। 2-এর সিচুয়েশনটা কি? 2-এর সিচুয়েশনটা হচ্ছে ক্যাথোড এরিয়া বেশি অ্যানোড এরিয়া থেকে। তাহলে এটা ডেঞ্জারাস না? কারেকশন বেড়ে যাওয়া মানে কি ডেঞ্জারাস না? ক্যাথোড এরিয়া বেশি আর অ্যানোড এরিয়া কম হওয়া, তাহলে দিস ইজ ডেঞ্জারাস। হ্যাঁ, তাই না? দেখো, Yes, sir. লার্জ ক্যাথোড এরিয়া ডিভাইডেড বাই, সো এই রেশিওটা কোন রেশিও? যে ক্যাথোড এরিয়াকে অ্যানোড এরিয়া দিয়ে ভাগ দিলে যে রেশিওটা হয়, এই রেশিওটা যদি লার্জ হয়, যেটা কোন জায়গায় হচ্ছে 2 নম্বর কেসে হচ্ছে, দ্যাট ইজ আনফেভারেবল। তাকে আমরা বলছি আনফেভারেবল, মানে ডেঞ্জারাস। কারণ কারেকশন যেখানে হবে সেটা সিভিয়ার কারেকশন। সো ওর উল্টা কনসেপ্টটা তাহলে কি ফেভারেবল? উল্টা কনসেপ্টটা কি? যে স্মল স্মল ক্যাথোড এরিয়া বা অ্যানোড এরিয়া, যেটা কোন ক্ষেত্রে হচ্ছে 3 নম্বর আছে। ক্যাথোড এরিয়া কম, ক্যাথোড এরিয়া এখানে কম, অ্যানোড এরিয়া এখানে বেশি, দ্যাট ইজ ফেভারেবল। সো নাম কেস 3 ইজ ফেভারেবল। কেস 2 ইজ আনফেভারেবল। তাহলে আমরা বুঝলাম ক্যাথোড এরিয়া বেশি হওয়া আর অ্যানোড এরিয়া কম হওয়া হচ্ছে আনফেভারেবল। For a given current flow, current density is greater at a smaller anode area. A smaller anode area তে ওই কারেন্ট ডেন্সিটিটা বেশি হয়ে যায়, যে কারণে তার কারেকশনটা বেশি হয়ে যায়। এন্ড এই কারেন্ট ডেন্সিটি পরবর্তীতে এটা আমরা আরো ডিটেইলস দেখব। কারেন্ট ডেন্সিটি ইটস এ মেজার অফ কারেকশন রেট, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেকশন, ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এখানে ওই যে কারেন্ট ডেন্সিটিটা বেশি হয়ে যায়, যে কারণে সেটার কারেকশন বেশি হয়ে যায়। এবং একটা এক্সাম্পল দেয়া আছে কত বেশি হতে পারে। কারেকশন অফ এ স্মলার অ্যানোড এরিয়া, এটা কি বলো? স্মলার অ্যানোড এরিয়া তাহলে কি ডেঞ্জারাস অর ফেভারেবল? অ্যানোড এরিয়া Dangerous. ডেঞ্জারাস। Dangerous. Correction of a smaller anode area may be 100 or 1000, even 1000 times greater than তার থেকে if anodic and cathodic areas are equal in size. এই ইকুয়াল ইন সাইজ বলতে আমরা উপরে যে কম্পারিজনটা করেছি সেই কম্পারিজনটা কত? 1 নম্বর, তাই না? ইকুয়াল ইন সাইজ। আর উপরে স্মলার অ্যানোড এরিয়া মানে কোন কেস? কেস নম্বর 2, কেস নম্বর 2। সো বলা হচ্ছে যে কেস নম্বর 2 অর্থাৎ যেখানে অ্যানোড এরিয়া কম, সেখানকার কারেকশনটা 100 টাইমস, ইভেন সামটাইম 1000 টাইমসও বেশি হয়ে যেতে পারে কার থেকে? যদি তাদের সাইজ একই রকম। আরো ক্লিয়ার হবে আমাদের সামনের স্লাইডে। এখানে দেখো, সময় শেষ, আমি এই এক্সাম্পলটা নিয়ে শেষ করে দেই। ইফেক্ট অফ এরিয়া রিলেশনশিপ। এখানে 2টা প্লেট নেওয়া হয়েছে। ডান সাইডের প্লেটটা, ডান সাইডের প্লেটটা দেখো, এখানে বলা আছে এই যে 2টা প্লেট, এই উপরে একটা প্লেট, বোঝা যাচ্ছে? উপরে একটা প্লেট, এই উপরে এতটুকু একটা প্লেট, তোমাদের ফোন টানার বই এই ছবি আছে। উপরে এই একটা প্লেট আর নিচে আর একটা প্লেট, এই 2টা প্লেটকে জয়েন করা হয়েছে। জয়েন কিভাবে করা হয়েছে? রিবেট জয়েন্ট বলা হয়। মানে 2টা প্লেট একটার উপর আরেকটা রেখে তারপরে ছিদ্র করা, থ্রু হোল করা হয়েছে। এই 4টা ছিদ্র। হ্যাঁ, প্লেট 2টা নেওয়া হচ্ছে, থ্রু হোল করে এর ভিতর দিয়ে আর একটা মেটাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে হাতুড়ি দিয়ে এদিকেও পিটানো হয়েছে, চ্যাপ্টা করে দেওয়া হয়েছে, ওই উল্টা দিকেও পিটিয়ে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে? তাহলে সে আটকে রাখবে 2টা প্লেটকে, তাই না? এইভাবে জয়েন করা আছে। এটাকে বলা হয় রিভেট। এই জয়েনিং মেথডটাকে বলা হয় রিবেটিং। তা এখানে রিবেটটা কিসের? এখানে রিবেটটা বলছে স্টিল রিবেট এই ক্ষেত্রে। সো এটা হচ্ছে স্টিল, দ্যাট ইজ আয়রন। আর প্লেটটা কি? প্লেটটা বলা হচ্ছে ইন কপার প্লেট। প্লেটটা হচ্ছে কপার। তাহলে ক্যাথোড কে? আয়রন আর কপারের সাপেক্ষে ক্যাথোড কে? Copper. Sir, copper cathode. কপার ক্যাথোড। অ্যানোড কে? So iron. Iron. স্টিল অ্যানোড। সো এটা অ্যানোড। তাহলে
কোন এরিয়া বেশি, ক্যাথোড এরিয়া আর অ্যানোড এরিয়া? Sir, cathode. Cathode area. ফেভারেবল আর আনফেভারেবল? Favorable. Sir, ক্যাথোড unfavorable, এরিয়া বেশি, so unfavorable. আনফেভারেবল, অ্যানোড এরিয়া স্মল। এবং এই জয়েন্ট করে এইটাকে কি করা হয়েছে, সি ওয়াটারে রাখা হয়েছে, সি ওয়াটারে ইমার্সড অবস্থায় 15 মাস রাখা হয়েছে। হ্যাঁ, এবং এই যে বলা হচ্ছে লার্জ ক্যাথোড স্মল অ্যানোড, যেটা ডেঞ্জারাস আমরা বলছি। কি হলো এটা, 15 মাস সি ওয়াটার তো এমনি স্যালাইন ওয়াটার, এমনিতে করসিভ এনভায়রনমেন্ট রাখার কারণে করশন কার হবে, অ্যানোডের হবে। অ্যানোড মানে কি, আয়রন, স্টিল, যে ওকে ধরে রেখেছে দুটো প্লেটকে, তাহলে সে অ্যানোড হয়ে এইটা দ্রুত বেগে করশন হয়ে একেবারে রিবেট অলমোস্ট 0 হয়ে গেছে, আর রিবেট নেই, ওর ভিতরে ঢুকে গেছে। তা ভিতরে ঢুকে গেলে কি হয়ে যাবে, ভিতরে মানে করশন ভিতরে ঢুকে গেছে, সো প্লেট দুটো কি হয়ে যাবে, হ্যাঁ খুলে আসবে না। জয়েন্ট যে প্লেট দুটোকে ধরে রেখেছে রিবেট, সে নিজেই যদি না থাকে বা নিজে যদি উইক হয়ে যায়, সে আর ধরে রাখতে পারবে না। সো সিভিয়ার করশন অন স্মল স্টিল রিবেটস অ্যানোড, স্মল স্টিল রিবেট অ্যানোড, তার সিভিয়ার করশন আছে। সো জয়েন্ট উইল ফেল, সো ডেঞ্জারাস। সো জয়েন্টটা ফেল করে যাবে। সো আমার উদ্দেশ্য ছিল কোনো একটা কারণে তো আমি এই জয়েন্টটাকে রেখেছি, তাই না, একটা অনেক বেশি লোড নিবে সেই কারণে। জয়েন্টে যখনই ফেল করলো, সে আর লোড নিতে পারলো না, তখন সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল। দিস ইজ ডেঞ্জারাস। এর উল্টা কাজটা করা হয়েছে এই কেসে। কি করা হয়েছে, রিবেটটা দেওয়া হয়েছে কপার রিবেটস। হ্যাঁ, সো ওই 4টা রিবেট হচ্ছে এই যে সাদা 4টা, 1টা 2টা 3টা 4টা, এই রিবেট দেওয়া হয়েছে কার, কপার। আর প্লেটটা দেওয়া হয়েছে স্টিলের, বিগ প্লেটটা দেওয়া হয়েছে আয়রন। তাহলে এখানে বড় এরিয়া কার, বড় এরিয়া কে, অ্যানোড আর ক্যাথোড? anode, অ্যানোড Anode. এরিয়া বড়, লার্জ অ্যানোড। হ্যাঁ, কে সেটা, কে স্টিল প্লেট, Still, আর স্মল অ্যানোড, স্মল এরিয়া কার, ক্যাথোডের। সো এটা sir, কি, cathode. এটা কি ফেভারেবল আর আনফেভারেবল? Sir, favorable. Favorable. সো এটার কারেকশন কোথায় হবে, স্টিল প্লেটের উপর, তাই না? Yes, sir. স্টিল প্লেট তো অনেক বড়, সো অনেক বড়, তার মানে তার ওই অনেক বড় এরিয়ার উপরে কারেকশন হবে, তো থিনিংটা অল্প হবে এবং জয়েন্টটা ছুটবে না, তাই না? সো মাইনর কারেকশন অন লার্জ স্টিল প্লেটস অ্যানোডস, অল্প পরিমাণ কারেকশন হবে। জয়েন্ট উইল নট ফেল। সো আমার তো ওইটা ধরে রাখার উদ্দেশ্য ছিল, প্লেটের থিকনেস একটু কমুক, তাতে কিছু যায় আসে না, এবং খুব বেশি কমবেও না। টোটাল কারেকশনটা ও এন্টায়ার মানে অনেক বড় এরিয়ার ভিতরে ভাগ হয়ে যাবে, সো থিনিং অ্যাকশনটা অনেক কমে আসবে। বোঝা গেছে ব্যাপারটা? সো দিস ইজ সেফ। সো এটা সেফ দিতে পারবে। সো এরিয়া রেশিওটা তাহলে বোঝা গেল। তাহলে আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি, আমার যাতে কারেকশনটা কম হয়, সেই জন্য আমাকে ক্যাথোড এরিয়াটা সবসময় কম রাখতে হবে, অ্যানোড এরিয়াটা বেশি রাখতে হবে। বোঝা গেছে এ পর্যন্ত? Yes, sir. আমার Yes, sir. সময় আর নেই, তোমাদের ক্লাস আছে তো এরপরে আবার, না? 11টা Yes, থেকে। sir. yes sir, তাহলে এখানে আমি শেষ করে দেই। স্লো হয়ে যায়, আসসালামু আলাইকুম, sir. অনলাইন পড়াতে গেলে স্লো হয়ে যায়। আমি রোল কল তোমাদের এর সঙ্গে মিলছে না, আরেকবার বলছি, যারা অ্যাবসেন্ট আছে, রোল নম্বর 4 আছো? 4 নেই। 12 আছো? Yes, sir. 12 আছো? Yes, sir. Yes. আচ্ছা, তুমি অ্যাবসেন্ট ছিলে। 43 আছো? 43, 43, 44 আছো? 44, 44 তো দেখতে পাচ্ছি। 44 উৎসব শুনতে পাচ্ছ না? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, নাকি লগ ইন করে চলে গেছে? আচ্ছা, রেসপন্স না করলে হবে না। 45 আছো? 45 আছো? 47 আছো? 47, 53 আছো? 53। ওকে, আমি কালকে সিলেবাস বলে দেবো, ক্লাস টেস্টের সিলেবাস কোন পর্যন্ত হবে। কালকে 9টায় আমাদের ক্লাস আছে, আর তোমাদের ক্লাস টেস্ট জুলাই মাসের 11 তারিখে ক্লাস টেস্ট হবে। 11 তারিখ সকাল 8টায় ক্লাস টেস্ট হবে ফিজিক্যালি। ঠিক আছে, রেসপন্স করো। Yes, sir. হ্যাঁ, okay sir, 11 তারিখ ক্লাস টেস্ট হবে। আমরা Yes, sir. ফিজিক্যালি ক্লাস টেস্ট নিব সকাল 8টার সময়।
আর সিলেবাসটা আমি আগামীকালকে বলবো। Yes, sir. হ্যাঁ বলো বলো। হুম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব অনেক কিছু কনসিডার করতে হয় তোমাকে। হ্যাঁ কিন্তু আবার আবার বেশি কনসিডার করতে গেলে দেখা যাবে তোমার আবার অন্য আর একটা খারাপ ইফেক্ট চলে আসছে। তুমি যে তোমার যদি সুযোগ থাকে তখন তুমি এই অ্যানোরেরিয়া ক্যাথোরেরিয়া এগুলো কনসিডার করবে, আলটিমেটলি হবে কি জয়েন্টার করেশনটা কম হবে। হ্যাঁ কিন্তু সেটা আবার অন্য আরেকটা সেন্সে, দ্যাট ইজ তোমার জয়েন্টের স্ট্রেংথের সেন্সে, স্ট্রেসের সেন্সে আবার আবার নেগেটিভ ইফেক্ট আনতে পারে। এই জন্য তো তোমাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় সবসময়। অবশ্যই তুমি যত বেশি প্যারামিটার কনসিডার করে যত ফেভার অপটিমাইজ ব্যাপারটা বোঝো তো। হ্যাঁ অপটিমাম করতে হবে। হ্যাঁ আলটিমেট যেন তোমার রাইট এক্স্যাক্টলি হ্যাঁ ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে একটু খারাপটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অন্য 2 খারাপ অ্যাকসেপ্ট করবো আমি, অন্য আরেকটা সেন্সে 3 ভালো পাওয়ার জন্য করবো না? ডেফিনেটলি করবো। ঠিক আছে, ব্যাপারটা এরকমই, চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। ওকে, কালকে 9টার সময় ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir. Assalamu alaikum. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার।